টিএল 2.0 থেকে স্বাগতম। আজকে বাংলা ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ টপিক সমাস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ক্লাস 6 থেকে এই টপিকটা সম্পর্কে ধারণা আছে, আমরা শিখি কিন্তু পরীক্ষায় লিখতে পারি না। আজকে আমি আশা করি ক্লাসটা করার পরে আমরা কিছুটা শিখতে পারবো। সবাই আমাদের একসাথে ক্লাসটা করি। সমাস সমাস আসলে কি? সমাস হচ্ছে বাক্য সংক্ষেপণ। সমাস হচ্ছে বাক্য সংক্ষেপণ। সমাস হচ্ছে বাক্য সংক্ষেপণ, মানে একটা বড় বাক্য থাকবে, সেটাকে সংক্ষেপণ করবে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি। আমরা একটা বাক্য লিখছি, কাজলের নেই কালো। এটাকে যদি আমরা সমাস গঠন করি, তাহলে সমাস গঠন করলে এটা হবে কাজল কালো। কাজল কালো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা শব্দ, কাজলের, ন্যায় এবং কালো, তিনটা শব্দ আমাদের সংক্ষেপণের মাধ্যমে কাজল কালো একটা শব্দতে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা। আমরা যদি এখানে দেখি, এই যে সমাস বাক্য থেকে যেই সমাস গঠন হয়েছে, এই শব্দটাকে বলা হয় সমস্ত পদ। এটা হচ্ছে সমস্ত পদ। তো পদ। আবার আমাদের কাজল কালো, এখানে আবার দুইটা শব্দ কিন্তু আলাদা আলাদা। কাজল এবং কালো দুইটা শব্দ মিলে একটা শব্দ গঠিত হয়েছে। এই দুইটা শব্দকে একসাথে বলে সমস্যপদ। সমস্যপদ। আবার আমাদের এই যে প্রথম শব্দটা আর দ্বিতীয় শব্দটাকে আমরা আলাদাভাবে সমাসের নাম দিতে পারি। এটার নাম হচ্ছে পূর্বপদ। সমাসে এর নাম হচ্ছে পূর্বপদ। আর যেই শব্দটা পরে থাকবে তার নাম হচ্ছে পরপদ। এটা হচ্ছে সমাসের আমাদের বেসিক ধারণা, যেটা আমরা ক্লাস 6 থেকে আমরা ধারণা পেয়ে আসছি। এখন আসুন সমাসের প্রকারভেদ। সমাস কত প্রকার? আমরা সকলেই জানি সমাস হচ্ছে মূলত 6 প্রকার সমাস। কিন্তু আধুনিক ব্যাকরণে সমাজকে কেউ 5 প্রকার, আবার কেউ 4 প্রকারে গঠিত করছে। আধুনিক ব্যাকরণের ক্ষেত্রে আমাদের বই অনুযায়ী 6 প্রকার সমাস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে দন্ত সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস এবং দ্বিগু সমাস। এগুলো সম্পর্কে আমাদের চেনার উপায় কি? আমরা এইগুলো পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে যে একটা উদাহরণ থাকবে, কাজলের ন্যায় কালো, এটা কোন সমাস? কাজলের ন্যায় কালো এটা কোন সমাস? নিচে থাকবে সমাসের নামগুলো, থাকবে 4টা অপশন থাকবে, আমাদের এমসিকিউ আনসার করতে হবে। এভাবে থাকবে। আমাদের প্রথম ধারণা হচ্ছে আমাদের চিনতে হবে আমরা সমাস কীভাবে চিনব। সমাস চেনার উপায় আমরা এখানে দেখব। দন্ত সমাস হচ্ছে উভয় পদ প্রাধান্য পাবে। আমাদের সমস্ত পদ, যেটা আমাদের সমাজ গঠনের পরে যেই পদটা পাইছি, সমস্ত পদে উভয় পদকে প্রাধান্য দেওয়া হবে। কিভাবে? আমরা একটা উদাহরণ দিলে আমরা দেখতে পারবো। ধরো মা বাবা। এখানে দেখো মা বাবা বলছি। আমরা যদি একটা উদাহরণ দিই, তার মা বাবা নেই। এখানে কার বলা হয়েছে? তার মা বাবা নেই। তার মানে তার বাবাও নেই, মাও নেই। দুইটা পদকেই প্রাধান্য দেওয়া হয়েছে, দুইটা পদই প্রাধান্য পাইছে। আবার যদি আমরা লিখি ঝড় বৃষ্টি, আজকে ঝড় বৃষ্টি আসছে। এখানে শুধু কি ঝড় আসছে না বৃষ্টি আসছে? এখানে কিন্তু বলা হয়েছে ঝড় বৃষ্টি দুটোটাই আসতেছে। ঝড় বৃষ্টি দুটোটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, মানে দুইটা শব্দকেই প্রাধান্য দেওয়া হয়েছে। দুইটা শব্দকে যখন প্রাধান্য দেওয়া হবে, মানে পূর্বপদ এবং পরপদকে যখন প্রাধান্য দেওয়া হবে, এখানে যেমন মা হচ্ছে পূর্বপদ এবং বাবা হচ্ছে পরপদ, আর এখানে ঝড় হচ্ছে পূর্বপদ, বৃষ্টি হচ্ছে পরপদ। যখন দুইটা পদকে প্রাধান্য দেওয়া হবে, তখন আমরা অনায়াসে সেটাকে দন্ত সমাস হিসেবে কাউন্ট করবো, দন্তের সমাস হিসেবে কাউন্ট করবো। পরে দেখো কর্মধারয় সমাস হচ্ছে পরপদ থাকবে, পরপদকে প্রাধান্য দেওয়া হবে। এখানে দেখো আরও কিছু পরপদকে প্রাধান্য দেওয়া হয়েছে। তৎপুরুষ সমাজে পরপদকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং দ্বিগু সমাসকে পরপদকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই তিনটা টপিক আমরা পরে আলোচনা করব। আগে আমরা পরপদকে যেগুলোতে প্রাধান্য না দেওয়া হয়েছে এগুলো আলোচনা করব। পরে আসো বহুব্রীহি সমাস। এখানে হচ্ছে তৃতীয় পদ।
আমরা এখানে পাইছি দুটা পদ, পূর্বপদ এবং পরপদ। তাহলে তৃতীয় পদ কিভাবে আসলে? আমরা দুই একটা উদাহরণ দিই। উদাহরণ দিই, আয়তলোচনা। তার চোখগুলো আয়তলোচনা মতো। আয়তলোচনা কি? আয়তলোচনা হচ্ছে দুর্গা মায়ের যেই চোখগুলোকে আয়তলোচনা বলা হয়। এখানে তার চোখগুলো আয়তলোচনার মতো সুন্দর। এখানে কাকে প্রাধান্য দেওয়া হয়েছে? ধরো বলা হয়েছে আয়তলোচনা। এটাকে যদি আমরা সমাস বাক্য গঠন করি তাহলে আয়তলোচনা যার, বাক্যটা এভাবে গঠিত হবে। এখানে কাকে আয়তলোচনার মাধ্যমে আমরা কিন্তু চোখের প্রাধান্য পাইছি। তার মানে আয়তনও আমাদের নেই, লোচনাও আমাদের মধ্যে নেই। পূর্বপদ পরপদ কোনোটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে না, তৃতীয় পদকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানে আয়তলোচনা মানে চোখকে প্রাধান্য দেওয়া হয়েছে, মানুষের চোখকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানে তৃতীয় পদ এখানে আসছে। মানে একটা পদ উজ্জ্বল হয়েছে, উজ্জ্বল সেই শব্দটা এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর নাম হচ্ছে বহুব্রীহি সমাস। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, একটা যদি উদাহরণ দেখি, যেমন দশানন। এই বাক্যটা দশানন, এটাকে আমরা যদি সমাস বাক্য গঠন করি তাহলে দশ আনল যার। এখানে 10 আনল জার বলছি, 10 আনল থেকে 10 আনল জার, 10 আনল জার। এখানে কোনো এরকম কোনো শব্দ আমরা জানা আছে? এরকম না, জানা নাই। এটা আরেকটা শব্দকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে এটার নাম কি? বহুব্রীহি সমাস। যখন কোনো বাক্যে, কোনো শব্দে, কোনো সমস্ত পদের মধ্যে পূর্বপদ এবং পরপদকে প্রাধান্য না দিয়ে অন্য একটা শব্দকে প্রাধান্য দেবে, তখন আমরা তাকে বহুব্রীহি সমাস হিসাবে কাউন্ট করব, বহুব্রীহি সমাস হিসাবে নিব। পরে আসো, আমাদের পূর্বপদকে প্রাধান্য দেয় অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস এটা হচ্ছে পূর্বপদকে প্রাধান্য দিয়েছে। আমরা আগেই দেখছি পূর্বপদ এবং পরপদ, একটা সমস্ত বাক্যে প্রথমে যেটা বসে সেটা হচ্ছে পূর্বপদ এবং পরে যেটা বসে সেটা হচ্ছে পরপদ। মানে আমরা একটা উদাহরণ দিলে আমরা এটা বিষয়টা ক্লিয়ার পাবো, ধারণা পাবো। একটা উদাহরণ আমরা দিই, যেমন ধরো উপজেলা। এখানে শব্দটা দেখো, দুটা শব্দ, একটা হচ্ছে হচ্ছে পূর্বপদ এবং জেলা হচ্ছে পরপদ। পূর্বপদ এবং পরপদ দুইটা শব্দ মিলে একটা সমস্ত পদ গঠিত হয়েছে, যার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। কিভাবে অব্যয়ীভাব সমাস? আমরা জানি পূর্বপদকে প্রাধান্য দেবে। দেখি আমরা পূর্বপদকে প্রাধান্য দেয় কিনা। এখানে দেখো জেলা, পরপদ হচ্ছে জেলা। এখানে উপজেলা বলছে, এখানে জেলার কোনো কাজ আছে? এখানে জেলা থেকে অন্য কিছু বুঝাইছে না। উপজেলা মানে জেলা নয়, সেটা জেলা নয়, অন্য কিছু বুঝাইছে। তার মানে উপজেলা যখন বলবো তখন একটা সমস্ত বাক্য পুরোপুরি গঠিত হবে। কারণ জেলাটা কিন্তু মানে পূর্বপদের উপর নির্ভরশীল, তাই এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। যখন কোনো বাক্য সমাস গঠিত হলে সমস্ত পদে যখন পূর্বপদকে প্রাধান্য দেওয়া হবে তখন আমরা সেটাকে অব্যয়ীভাব সমাস হিসাবে বলবো। অব্যয়ীভাব সমাস। আমাদের তিনটা চলে গেছে, আমাদের তিনটা সমাস বাকি আছে। পরপদ নিয়ে তিনটা সমাস আমাদের বাকি আছে, এগুলো আমরা এখন দেখব। প্রথমে আসো কর্মদ্বারের সমাস। কর্মদ্বারায় তৎপুরুষ এবং অব্যয়ীভাব সমাস। কর্মদ্বারায় তৎপুরুষ এবং দ্বিগু সমাস। তিনটা সমাসই হচ্ছে পরপদকে প্রাধান্য দেবে। আমরা তিনটাই তো একই পরপদকে প্রাধান্য দেবে, তাহলে আমরা আলাদা করবো কিভাবে? দেখো, আলাদা করার নিয়ম আছে। কর্মদ্বারী সমাসে শুধু পরপদকে প্রাধান্য দেবে, আর তৎপুরুষ সমাসে এখানে কারকের ক্রিয়া থাকবে, যেখানে কারক থাকবে সেটা হলো তৎপুরুষ সমাস। বিভক্তিকে তৎপুরুষ সমাজে কাউন্ট করবে। বিভক্তি
বিভক্তি, তৎপুরুষ সমাসে বিভক্তি থাকবে, কিভাবে থাকবে আমরা দেখব। আর হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাসে পরপদ থাকবে কিন্তু পরপদের মধ্যে সংখ্যা বা শব্দ থাকবে, সংখ্যা থাকবে। আর এটার মধ্যে পরপদকে শুধু শুধু প্রাধান্য দেবে। 3টা উদাহরণ দিয়ে আমরা লিখি, যেমন এখানে আমরা লিখছিলাম কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো শব্দটা দিয়ে আমরা আবার লিখি কাজলের ন্যায় কালো। এখানে দেখো, এটা থেকে আমরা গঠিত করে সমাস গঠন করলে আমরা সমস্ত পদ পাই হচ্ছে কাজল কালো, কালো। এখানে কাকে বলা হয়েছে? কাজল এবং কালো, কাজল এবং কালো। এখানে বলা হয়েছে কাজল কালো, কাজলটা হচ্ছে কালোর মতো দেখতে, কালোকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাজল কালোর মতো দেখতে, কাজল কালোর মতো দেখতে, কাজল কালোর ন্যায়, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো মানে কালোটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কালো হচ্ছে পরপদ, তাই হচ্ছে পরপদ যেখানে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে কর্মদ্বারাই সমাস, কর্মদ্বারাই সমাস। আমরা এটা বলতে পারি এভাবে, যদি কোনো সেন্টেন্সে আমাদের দেওয়া থাকে যে কাজলের ন্যায় কালো নিচের কোন সমাস, তাহলে এই অপশনগুলোতে থাকলে আমরা অনায়াসে দাগাইতে পারবো সেটা হচ্ছে কর্মদ্বারাই সমাস। আসব তারপর বহুব্রীহি সমাস, বহুব্রীহি না, দুঃখিত, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের আমরা একটা উদাহরণ দিলে আমরা এটা দেখতে পাবো, পরপদকে প্রাধান্য দেবে, আবার বিভক্তি থাকবে। এর জন্য আমাদের কি বিভক্তি জানতে হবে, বিভক্তি নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস করব। আপাতত আমরা বিভক্তি বেসিক ধারণা দিয়ে আমরা তৎপুরুষ সমাসকে চিহ্নিত করব। যেমন ধরো দেশ বাক, একটা শব্দ দেশ বাক, এটাকে দিয়ে আমরা সমাস বাক্য গঠন করি, ব্যাস বাক্য গঠন করি, তাহলে এটা হয় দেশকে বাক, দেশকে ভাগ। দেখো এখানে দেশ বাক, দেশকে বাক, কে বিভক্তি যুক্ত হয়েছে, এখানে কে যুক্ত হয়েছে। আমরা বিভক্তি বললে আমরা পাবো কে রে, দ্বিতীয় বিভক্তিতে কে যুক্ত হয়েছে, তাহলে এটা কি বিভক্তি যুক্ত আছে, তাই এটা আমরা বলতে পারবো তৎপুরুষ সমাস। এটাকে আমরা কি বলতে পারবো? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস নিয়ে আমরা আরো বিস্তারিত ক্লাস করব, প্রত্যেকটা সমাস নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব। আর এই ক্লাসে আমরা সমাসগুলো চিহ্নিত করব, আমরা এমসিকিউ আনসার করার জন্য কিভাবে সমাস আমরা সরাসরি আনসার করতে পারি সেটা আজকে ক্লাসে আমরা দেখব। তারপর হচ্ছে অব্যয়ী দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে সংখ্যা প্রাধান্য থাকবে, সংখ্যা থাকবে। যেমন ধরো একটা উদাহরণ, চৌরাস্তা, এটা দিয়ে আমরা সমাস ব্যাস বাক্য গঠন করি, তাহলে চৌরাস্তা যার, মানে চৌরাস্তা থেকে, এখানে দেখো চৌ মানে কি, চৌ মানে হচ্ছে 4, চৌ মানে কি 4, মানে সংখ্যা যুক্ত হয়েছে, চৌরাস্তা মানে সংখ্যা যুক্ত হয়েছে। আবার এখানে দেখো কোন পদকে প্রাধান্য দেওয়া হয়েছে, রাস্তা, এখানে আমরা সরাসরি চৌ মানে কি 4, আর রাস্তা, এখানে আমরা মূল বিষয়টা হচ্ছে রাস্তা, মূল শব্দটা হচ্ছে রাস্তা, সমস্ত পদে রাস্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং তার পূর্ব পদে আমরা কি পাইছি, একটা সংখ্যাবাচক শব্দ পাইছি, তাই আমরা এটা বলতে পারি দ্বিগু সমাস। আমরা এইভাবে সমাসগুলো সমাস চিহ্নিত করে আমরা খুব তাড়াতাড়ি আমরা এমসিগুলো আনসার করতে পারবো। আমাদের 3-4টা এমসিকিউ এসএসসি পর্যায়ে যেগুলো থাকবে সেগুলো আমরা আনসার করতে পারবো। এই ছিল আমাদের সমাস চিহ্নিতকরণ এবং সমাস সম্পর্কে বেসিক ধারণা। আমরা পরবর্তী ক্লাসে সমাসের বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।